তাহলে ওখানে দেবো, মেয়ে কতটা কি অ্যাডজাস্ট করবে এরকম ভাবছেন আর কি। তো বাবা না, আমার মেয়ে সুখী হবে, যাই হোক সে রামকৃষ্ণ দেবের আদর্শেই হোক, আমার দয়ালেরই তো পূর্বতন, তাহলে দেখবে ও মেয়ে আমার কোনোদিন অসুখী হবে না। আর তারাও কিন্তু সবকিছু রাজি হয়ে আমার উইদাউট কোনো দেনা পাওনা, তারা বললো আমরা এক কাপড়ে মেয়েকে নিয়ে যাব। এতটাই আগ্রহ দেখিয়ে ওনারা নিয়ে এলেন আমাকে। কিন্তু সমস্যা হলো তারপরে, নিয়ে তো এলেন, তারপরে ওনারা তো আমিষ খান, মাছ মাংস খান, এসে পর আস্তে আস্তে আমার উপরে একটা মানসিক টর্চার শুরু হলো। সেটা হয়তো তাদের ভালোবাসার ফল, তারা মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন, আমি খাচ্ছি না, এটা তারা মেনে নিতে পারছেন না। আমাদের পুকুরের মাছ, মাছ ভাজা হচ্ছে, ভাতের হাঁড়ির উপরে মাছ ভাজা রেখে দেওয়া হচ্ছে, হ্যাঁ সেইভাবে তারা সব খাওয়া হচ্ছে। মানে আমি বাধ্য হয়ে যাতে খেতে, সেই জন্য আমার জন্য আলাদা কিছু করা হয়নি। আমি এমন হয়েছে ওই নুন দিয়ে ভাত খেয়ে উঠে গেছি, আমি পরম তৃপ্তি ভরে দয়ালের প্রসাদ খেয়ে উঠছি। আমি এইভাবে উঠতাম দিনের পর দিন, তাদের দেখতাম কোনো অনুশোচনা নেই। বাবা জিজ্ঞেস করতেন কেমন আছিস, আমি কিন্তু বাবাকে বলতাম না, বাবা তো খুব কষ্ট পাবে, আমি তো বাবাকে খুব ভালোবাসি। বাবা জানে মেয়ে সুখী হবে, প্রত্যেক বাবা মাই চায়। আমি যদি বাবাকে আমার কষ্টের কথা বলি, বাবা তাহলে অখুশি হবে, বাবার মনে কষ্ট হবে, মায়ের মনে কষ্ট হবে। আর না বাবা, আমি খুব ভালো আছি, এই বলে না এইভাবে দিন যায়। বিয়ের 2 বছর পর আমার কর্তা বাবার বাড়িতে গেলেন। সেই সময় আমার সদ্দেহ ঋত্বিক দেবতা হচ্ছেন সদ্দেহ দুলাল মজুমদার জেঠু, অনেকেই চিনবেন, পিতৃদেবের কাছেই থাকতেন উনি। জেঠু সেদিন আমাদের বাড়িতে একটা সৎসঙ্গ ছিল, জেঠু বলে জামাই আজকে তুমি দীক্ষা নিয়ে নাও। সেও কি জানি তার মনে হলো হ্যাঁ তাহলে দীক্ষা নিয়ে নি। সেদিন না খেয়েই ছিল সকালটা, দীক্ষা নেওয়া হয়ে গেল। দীক্ষা নিয়ে সে কিন্তু একটা মনে মনে অসন্তুষ্ট কোথায়, আমার সাথে আর সেদিন কথা বলেনি। হ্যাঁ, তারপর জেঠু বলেন, আমাকে বলেন তুই কিন্তু কোনোদিন জামাইকে পেঁয়াজ রসুন মাছ মাংস না খাওয়ার কথা বলিস না, সে যখন যা পারে খাবে, তুই কিচ্ছু বলিস না। আমি তো মাথা নাড়লাম। আর বলে জামাই তুমি শুধু কাঁচা পেঁয়াজটা খেও না, এইভাবে বললেন। তো যাই হোক, এসে পর দ্বিতীয় টর্চার, মানসিক টর্চার তারপর শুরু হলো। আমার শ্বশুর শাশুড়ি মা, তাদের ধারণা হলো আমি বোধহয় আমার কর্তাকে জোর করে ঠাকুরের দীক্ষা দেওয়া করেছি, কারণ তারা তো রামকৃষ্ণ দেবের দীক্ষা নেননি কিন্তু তার অনুগত। তাহলে এ তো বৌমা, তাহলে বৌমার অনুগত হয়ে গেল। হ্যাঁ, তারপরে থেকে আমার উপর এমন, আমি সেগুলো মানে বলা মানে কি তাদেরকে ছোট করা হবে বলে আমাকে মাফ করবেন, আমি সেই কথাগুলো বলতে পারবো না। কিন্তু ঠাকুরের আসনে আমার ঠাকুরের ফটো রেখেছি, মায়ের যে ঠাকুর ঘর, সেই ফটোকে নিয়ে গিয়ে উনুনে ফেলে দেওয়া হলো। উনুনে আমি খুঁজে পাচ্ছি না ফটো কোথায়, ঠাকুরের ফটো আমি প্রতিদিন ফুল দিই কোথায় গেল। ভোরে উঠে ইষ্টভীতি করে সেখানে ঠাকুরের প্রণাম করি, দেখি ঠাকুরের ফটো নেই। তারপর যখন রান্নাঘরে গেছি, দেখি একটা কি পড়ে আছে, দেখি উনুনের মধ্যে পড়ে আছে সেই ফটো। আমি কাঁদছি, কাউকে সেই কান্না আমি দেখাতে পারছি না, বুক চাপড়ে চাপড়ে কাঁদছি। এসে গঙ্গা জল দিয়ে ঠাকুরের ফটো ধুয়ে আমি আমার রুমে বইয়ের শেলফের উপরে রাখলাম, ঠাকুর আমি যেভাবে আছি তুমি সেইভাবে থাকো। বাবা তো আমাকে যৌতুক হিসাবে তোমাকে দিয়ে পাঠিয়েছে, আর তোমার সৎ নাম নিয়ে এসেছি, আমি কখনো তোমাকে ছোট করব না, আর আমি ঠিক এখানে উঠে দাঁড়াবো দেখো। বলে আমার একটু সন্তান হওয়া নিয়ে একটা সমস্যায় আমি পড়েছিলাম। তারপর সেটা আছে যদি তখন শিশি দাদা ছিলেন, সেখানে গেলাম, তার আশীর্বাদ, তিনি হাসছেন মুছে মুছে, তখন এমন হাসছেন বলে, অথচ ডাক্তার বলেছে কোনো হওয়ার চান্স নেই, মানে এমনই একটা সমস্যা আমাদের উভয়েরই, বলে আশা নেই আপাতত। কিন্তু শিশি দাদা সব যেন জেনে বসে আছেন, তিনি মুচকি মুচকি হাসছেন এবং মাথা নেড়ে বলছে হবে হবে, তোরা কলকাতায় অমুক জায়গায় দেখা। আমরা সেখানে দেখালাম এবং 1 বছরের মধ্যেই আমি কনসিভ করলাম। কনসিভ করার পরে আমি একবারে যে মুহূর্তে সন্তান আসার খবর পেলাম, আমি ওই মাস থেকেই বাচ্চার ইষ্টভৃতি শুরু করে দিলাম। আমাকে কিন্তু টাইম হয়ে গেলে একটু হ্যান্ড রাইজ করে দেবেন। হ্যাঁ, দিয়ে তারপরে ওখানে নিয়ম হচ্ছে যে কনসিভ করা হয় প্রথম 3 মাস পর থেকে না ওখানে অ্যাডমিট করে নেয়। আমি সেইখানে ভর্তি ছিলাম। 34 সপ্তাহ পরে যখন বেবি ডেলিভারি হয়, তখন
সবার কি আনন্দ, এতদিন পর হবে, সব হই হই রই রই ভাব একটা। হ্যাঁ, যাই হোক, বাচ্চা যেদিন আমার হলো, আমার বিকেলবেলা যখন জ্ঞান ফিরেছে, আমার রুমে দেখি আমার মা, ভাই, আমার কর্তা বসে আছেন। তাদের মুখগুলো না একবারে শুকনো হয়ে আছে। আমার সদ্য জ্ঞানটা ফিরেছে, আমি তাদেরকে দেখে না একটু অবাক হলাম। কি হলো, মেয়ে হয়েছে বলে কি তোমরা মন খারাপ করছো? ঠাকুরের আশীর্বাদে তো যা হবে তাই তো বলেছিলে মেনে নেবে, তাহলে তোমরা এরকম করছো? আমি না দেখে কষ্ট পাচ্ছি যে কেন এরকম হচ্ছে। আবার একটা তন্দ্রা ভাব, তো অ্যানাস্থিসিস করে আবার জ্ঞান চলে গেছে। ওনারা চলে এসছেন। রাতে যখন জ্ঞান ফিরেছে, ওই রুমে সিস্টার সহ আরো 8-10 জন সিস্টার সব দল বেঁধে এসছে। বেবি কটে বাচ্চা রাখা আছে, সেইখানে সবাই দেখছে, তাকে নাড়ানাড়ি করছে, বলছে ঠিক হবে কি হবে না, কে বলছে না ঠিক হবে না, কে বলছে ঠিক হবে। আমি তখন ভাবছি কিছু কি একটা হয়েছে, তাদের কথার রেশ টেনে বলছি ঠিক হয়ে যাবে। আমি কিন্তু কিছু জানি না। বলছি ঠিক হয়ে যাবে? বলে হ্যাঁ, হ্যাঁ হতে পারে, এমনি বলছে। আমি বলছি একটু দিন না, বাচ্চাকে আমার কোলে দিন। আমাকে কষ্ট করে তুলে বসালো, বসিয়ে কোলের উপরে একটা পিলো দিয়ে বাচ্চাটাকে আমার কোলে দিল। বাচ্চাকে তখন দেখবো কি, আমার তো আকাশ ভেঙে পড়লো মাথার উপর। তো বাচ্চার পা উল্টো দিকে, হাঁটু নিচের দিকে, পা গুলো এসে মুখের উপর ঠেকছে, যেন একটা পঙ্গু বাচ্চা। আমি, ঠাকুর তুমি কি দিলে? তোমার দয়ায় এই বাচ্চা এসছে, তুমি কি সন্তান দিয়েছো প্রভু? আমি তোমাকে কিভাবে প্রতিষ্ঠা করব? এত কষ্ট করে আমি ওই বাড়িতে আছি, আমি তোমাকে প্রতিষ্ঠা করার জন্য তুমি আমাকে কি পরীক্ষা দিচ্ছ? আমি না একটু বাচ্চার পায়ের বুড়ো আঙুলটা টিপে দেখছি সেন্স আছে। তখন কোথা থেকে আমাকে বলছে কি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার যেন কানে প্রতিধ্বনিত হচ্ছে, বিশ্বাস করুন। আমি রাত্রিটা কোনো রকমে কাটালাম। পরের দিন ওই নার্সিং হোমে, কলকাতার যে সব থেকে বড় বাচ্চাদের অর্থোপেডিক ডাক্তার, ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি, ওনাকে কল করা হলো। উনি পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন নিয়ে ওখানে এলেন। এসে বাচ্চার সবকিছু দেখে বললো বাচ্চার হাঁটু দুটো ডিসলোকেশন হয়ে গেছে, এতটাই ডিসলোকেশন হয়ে গেছে এটা কোনোদিন মানে ঠিক হবে না, অপারেশন হবে, কিন্তু 3 বছর বয়সে একটা মেজর অপারেশন হবে। বাচ্চা কোনোদিন সোজা হয়ে হাঁটতে পারবে না, মাটিতে বসতে পারবে না, ইন্ডিয়ান ল্যাট্রিন ইউজ করতে পারবে না। ভেবে দেখুন একটা মায়ের পক্ষে কতখানি কষ্টকর। আমি কিন্তু সেটা মেনে নিতে পারছি না। ডাক্তার অনেক কিছু বকে, বকুক, আমার ভেতরে কিন্তু একটা আশা জেগে আছে। ডাক্তারবাবু বললেন 11 দিনের দিন বাচ্চাকে নিয়ে আসুন কলকাতার সল্টলেকে আমরি হসপিটালে। উনি সকাল 7টার মধ্যে নিয়ে যেতে বললেন, আর ভোর 4টের সময় ব্রেস্ট মিল্ক খাইয়ে দিতে বললেন, আর খাওয়ানো চলবে না। একটা 11 দিনের বাচ্চা, তাকে ভোর 4টের সময় ব্রেস্ট মিল্ক খাওয়ালাম, 7টার সময় নিয়ে গেলাম, দুবার শু করলেই তো বাচ্চার খাবার বেরিয়ে গেল। এরপর খিদের চোটে বাচ্চা কি কাঁদছে, তাতেই সে লাল হয়ে যাচ্ছে একবারে। বাচ্চাকে আমার কোল থেকে নিয়ে নিল, দিয়ে ওকে পুরো অ্যানাস্থেসিস করে দুটো পা, কোমর থেকে পা অবধি আলাদা আলাদা প্রথমে সোজা করলো, সোজা করে পাটা প্লাস্টার করলো। প্লাস্টার করার পর একবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে নিথর বাচ্চাকে আমার কোলে দিল। সে বাচ্চা একবারে তো অজ্ঞান বাচ্চা, ওইটুকু বাচ্চা লাল হয়ে যাচ্ছে। দিয়ে ওকে আমাকে বেডে রাখলো। কিছুক্ষণ কয়েক ঘন্টা রাখার পর বাড়ি ছেড়ে দিল। বলে এইভাবে 15 দিন থাকবেন, 15 দিন পর আসবেন, একইভাবে বাচ্চাকে ভোর 4টের সময় খাওয়াবেন, 7টার সময় আবার অপারেশন হবে, আবার এইভাবে অপারেশন হবে। মানে 15 দিন ছেড়ে ছেড়ে আমার বাচ্চার ওই রকম অপারেশন হতো। দ্বিতীয়বার যখন অপারেশন হলো, পাটাকে পেছন দিকে একটু ব্যান্ড করে কোমর থেকে পা অব্দি প্লাস্টার হলো। সেইভাবে 15 দিন রাখার পর তৃতীয়বার যখন হলো, পা আর থাই সেটা মানে চোখে দেখা যায় না, পা আর থাইকে এমন ভাবে টাইট করে পেছন দিকে নিয়ে না সে বেঁধে দিয়েছে, যেন তাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে ওইটুকু বাচ্চাকে। দুটো পা প্লাস্টার করা, ওইভাবে পেছন দিকে একবারে মুড়ে দিয়ে একবারে এই করে দিয়েছে। এইভাবে 15 দিন রাখতে হবে। আমি তখন নিউ টাউনে একটা ফ্ল্যাটে থাকতাম, সেখানে আছি। সেদিন হচ্ছে পূর্ণ তাল নবমীর তিথি। আমার বাবার বাড়ি খড়গপুরে। আমি
ছোট থেকে দেখে এসছি ওই তালনবমী তিথি আমাদের কাছে না প্রাক দুর্গোৎসব, শারদীয় উৎসব। আমাদের ওই দিন বাবা সারা রাত্রি থেকে ঠাকুরকে খুব সুসজ্জিত করে সাজাতেন। আর বাড়িতে আমাদের পাড়াতে প্রায় 100-র উপরে সৎসঙ্গী পরিবার ছিল, তারা সবাই আমাদের বাড়িতে আসতেন। আর 7টা 5-এ ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা হতো, শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে গান বাজনা হতো, আমরা সব নতুন পোশাক পরতাম, সে কি আনন্দ। তো সেই দিন ওই তালনবমী তিথি, তখন ঘড়িতে 7টা বাজে, আমি বাচ্চাকে দেখে কাঁদছি। বাচ্চা শুয়ে আছে বিছানার উপর। আমি, বাবু আজকে তুই কি অবস্থায় আছিস বল, আজকে তুই মামা বাড়িতে থাকলে কি আনন্দ, তোকে পেয়ে তো আনন্দটা দ্বিগুণ বেড়ে যেত। আজকে আজকে উৎসবটা যা হতো না, এইরকম বলছি আর কাঁদছি। আরে তুই আজকে কি অবস্থায় পড়ে আছিস, তোরও কষ্ট। আমি জানি না তুই কি করেছিলি আগের জন্মে, এই বলছি। আর প্রভু তুমি কি পরীক্ষা নিচ্ছ। বিশ্বাস করুন, তখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 7টা 5, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। যে মুহূর্তে 7টা 5 আমরা শঙ্খধ্বনি উলুধ্বনি করি, আমার বাচ্চার দুটো পায়ের থেকে প্লাস্টার নিজে নিজে খুলে গেল, নিজে নিজে প্লাস্টার খুলে পড়ে গেল। অবাক, একটা পায়ের কোনো কারণে খুলে পড়তে পারে, দুটো পায়ের প্লাস্টার খুলে যাবে। আমি আমার কর্তাকে ডাকছি, এসো এসো দেখো কি হয়েছে কি হয়েছে, তাড়াতাড়ি এসো, মনে আবার বিপদ হয়ে যাবে। সে বলে এ তো খুলে গেছে। সে বাচ্চা, যে বাচ্চা কোনোদিন পা নাড়িয়ে খেলেনি, তার কি খেলা, যদি দেখেন অবাক হয়ে যাবে। এসে হাত পা ছুড়ে তার খেলা কি। হ্যাঁ, আর কত মুখ থেকে শব্দ বার করছে। তখন ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু এইরকম অবস্থা। বলে সে কি, এ তো বিপদ হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি একটা কাপড় জড়িয়ে 12টার সময় নিয়ে চলে আসুন আমরি হসপিটালে। আমি কি করলাম, আমার একটা শাড়িকে ভালো করে টাইট করে পায়ে বেঁধে দিলাম, দিয়ে আমি 12টার সময় আমরি হসপিটালে নিয়ে গেলাম। আজকে আমি ভাবি, আমি দয়ালকে এত সুন্দরভাবে দেখলাম, তার তো জানার কথা নয় আমি ওই টাইমে যাব। ওটির গেটের কাছে, একবারে ওটির দরজার কাছে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় সুপুরুষ, ফর্সা টুকটুকে একবারে চেহারা, হ্যাঁ বিরাট লম্বা। সে ওটির ড্রেস পরে আছেন, সবুজ রঙের গাউন, নাকে মাস্ক, মাথায় টুপি, আর দুটো হাতের ছেটো বার করে দাঁড়িয়ে আছেন। আমি কিন্তু সেদিন দয়ালকে দর্শন করেছি, উনি হাত দুটো বার করে দাঁড়িয়ে আছেন। আমি যে মুহূর্তে হাতে দিলাম, উনি আকাশের দিকে থেকে তাকিয়ে বললেন মিরাকেল মিরাকেল মিরাকেল, 3টে শব্দ উনি ইউজ করলেন। করার পর ভেতরে গেলেন, এসে বলেন মশাই আমার বিজ্ঞানে এই ভাষা নেই, আপনার বাচ্চা পুরো ঠিক হয়ে গেছে, আপনার বাচ্চার আর কোনো প্রবলেম নেই। যেখানে বলেছিল 3 বছর বয়সে মেজর অপারেশন হবে, বলে আর কিচ্ছু করতে হবে না, আপনার বাচ্চা পুরো ঠিক। আমাদের ডাক্তারিতে এর কোনো ভাষা নেই, আপনি যান 2 বছর পর একবার চেক আপে নিয়ে আসবেন। 9 মাসে আমার মেয়ে দৌড়েছে, আমার মেয়ে সুন্দর নৃত্য করে, প্রচুর জায়গায় কম্পিটিশনে প্রাইজ পেয়েছে ও। এইভাবে 2 বছর পর যখন আমি নিয়ে এলাম ডাক্তারবাবুর কাছে, উনি দেখলেন, বলে না কোনো প্রবলেম নেই। বলে উনি আমাকে একটা বই বের করে দেখালেন, একটা বাচ্চার অনেক ছবি। বলে চিনতে পারছেন, আমি বলি না। বলে এটা আপনার বেবির ছবি, আমার যে থিসিস লিখেছি, কারণ এই ধরনের আমি পেশেন্ট কখনো পাইনি। আমার এটা জানি না আমার সাকসেস কি, এটা মিরাকেল যেটা বললাম, এটা কিন্তু এই বই আমার বাইরে গেছে, এটা বিদেশে গেছে এই বই আমার। আপনার মেয়েকে দেখুন, তাহলে বুঝতে পারছেন আমরা দয়ালকে কত ভাবে, কত রকম রূপে আমরা পেতে পারি। তাকে শুধু একটু একটু তার কথা শুনে চলা, তার মনের মতো হয়ে চলা। আমার মনের মতো তাকে করব না, আমরা তার মনের মতো আমরা হয়ে চেষ্টা করব। আমরা এমন কোনো কাজ করব না আমার দয়াল কষ্ট পাবেন। আমরা যদি নিজেদের মধ্যে নিজেরা এমন কিছু দ্বন্দ্ব করি, আমার প্রভু তো এটা চান না, আমার প্রভু কষ্ট পান। আচার্যদেব বলছেন, আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর বলি, বলে তোরা এর মানে জানিস, পরম প্রেমময়, যার মানে পরম কথাটা তার ঊর্ধ্বে কিছু নয়। তাহলে যিনি পরম প্রেমী, তাহলে আমাদেরকেও সেরকম হতে হবে, আমাদেরকে মানুষের সাথে এমন ব্যবহার করতে হবে যাতে
তারা তাদেরও ভেতরের পাথর গলে যায়। তাহলে আমরা দয়ালকে নিয়ে এইভাবে যদি চলি, আমরা ডিপি ওয়ার্ক যদি করে চলি, তার আদেশকে পালন করি। ডিপি ওয়ার্ক আগেও ছিল, শিশু ঠাকুর যে বলে গেছিলেন তখন ডিপি ওয়ার্ক ছিল, তখন মানুষ যে যার মতো করে করত। কিন্তু সবকিছু আছে না এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া আমাদের বর্তমান। আমার টাইম হয়ে গেছে? না না না, টাইম হয়ে, তুমি 40 অব্দি বলো। একাদশী চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া যেভাবে বলা হচ্ছে এখন বর্তমানে আচার্যদেব, অবিন দাদা মিউট হয়ে যেভাবে গেছে। যেভাবে লিড করছেন। আমার কি মিউট হয়ে গেছে? শোনা না 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 যাচ্ছে? না, বলো বলো, শোনা যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা করি, সেদিন আমাদের সান্যালদা বলছেন ডিপি ওয়ার্ক, সেটার মিনিং হচ্ছে ভালোবাসার বন্ধনে কিভাবে আমরা পরস্পরকে বেঁধে রাখবো। ডিপি ওয়ার্কের তিনটে মানে, একটা হচ্ছে কানেক্ট যোগসূত্র, আর একটা হচ্ছে কনভে কিভাবে আমরা আদর্শে ব্যক্ত করব যে আমি কিভাবে তাকে ভালোবাসবো, আর দ্বিতীয় হচ্ছে কনভিন্স করা, তাকে বিশ্বাস করানো। ঠাকুরকে নিয়ে ধান্দাবাজি করলে পরবর্তী জীবন তো শেষ হয়ে যাবে। আমি আমি ভাবছি আমাকে জাহির করছি, জাহির কার কাছে করব, কার কাছে জাহির করব? আমার ভেতরে যদি গলদ থাকে, আমি যতই করি সেটা অঙ্গারের মতো ফুটে বেরোবে। আমি দয়ালের কথা বলছি, আমার দয়াল যদি খুশি হন, আমি তার দয়ার কথা বলছি, তার দয়ার কথা শুনলে মানুষের তো উপকারে লাগবে। আমি যে দয়ালকে কত রূপে পেয়েছি, আজকে তো এই অল্প টাইমে আমি বলতে পারবো না, আমি তো যুক্ত আছি। আমি আগামী দিনে আরো অনেক ঘটনা আমি বলবো। আমি তাই সবাইকে বলি, আমরা সুন্দর করে এই বর্তমানে যে ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা নিজেদেরকে সংশোধন করি, আরো থেকে আরো এগিয়ে যায়। বর্তমানে আচার্যদেব আগে দাদাদের উপর দায়িত্ব ছিল, এখন মাদেরকে সমান গুরুত্ব দিয়ে মাদেরকে এগিয়ে দিয়েছেন। মায়েরা কিভাবে ঠাকুরের কাজ করতে পারে, সব মাদের আমি হাত জোড় করে বলছি, আমরা প্রতিদিন মাথায় রাখবো কিভাবে আমরা বেরোবো, কিভাবে প্রত্যেকদিন আমরা স্ট্র্যাটেজি করব যে আমরা এইভাবে বেরোতে পারি। আমি এখানে আমি ব্যক্তিগতভাবে কি করি জানেন, আমি মানুষকে একটা নিরামিষ খাওয়ার প্রতি সবার একটা তাচ্ছিল্য, আমি না বাড়িতে ভালো ভালো রান্না করি, রান্না করে আমার একটা মাদার ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমি লিখে রাখি এক একজনের নাম। আমি সেই দিন সেই বাড়িতে না আমি ভালো খাবার পাঠিয়ে সেই বাড়িতে পাঠাই, এবং বিকেলবেলা আমি সেই বাড়িটায় যাজন করতে যাই। ঠাকুর আগে দিতে বলছেন তারপর নিতে। আমরা জন্মের সময় কি করি, আমরা কি প্রথমেই প্রশ্বাসটা নেই, অক্সিজেনটাকে নেই? আমরা আগে কেঁদে পর নিঃশ্বাস ছাড়ি, তারপর আমরা অক্সিজেন নিই। আগে দেব তারপর নেব। তাহলে আমাদেরকে কারো কাছে এগিয়ে যেতে গেলে আগে আমাকে কিছু আমার তরফ থেকে দিতে হবে, তবে আমি তাকে ঠাকুরের কথা বলবো। প্রথমেই যদি বলি আপনি স্থবিতি করছেন, আপনি দীক্ষা নিয়েছেন, বললে সে হয়তো নাও শুনতে পারে, কিন্তু তার সাথে একটা আত্মীয়তা গড়ে নিয়ে সে যেন আমাকে ভালোবাসে, তারপর আমি আমার দয়ালের কথা বলবো। তাহলে তো সে আমার দয়ালকে ভালো করে চিনতে পারবে। আজকে আমি এইটুকুই রাখি আমার বক্তব্যের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত থাকার। জয় গুরু।